নির্বাচন এবং সংস্কার নিয়ে যে এক ধরনের বিপরীতধর্মী অবস্থান রয়েছে, সেখানে একদিকে যেমন বৈষম্য বিরোধী ছাত্ররা রয়েছে, নাগরিক কমিটি রয়েছে, জামাতে ইসলামের সুরটাও অনেকটা এখন তাদের সাথে মিলে যাচ্ছে, অন্যদিকে বিএনপির অবস্থান। আজকে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির সাক্ষাতের পরে কি এটা স্পষ্ট হচ্ছে যে ন্যূনতম সংস্কারের কথা প্রধান উপদেষ্টা বলেছিলেন, সেটা মেনে নিয়েই আসলে ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার? ধন্যবাদ। তার আগে সংস্কার নিয়ে ওয়াজেদ ভাই যেটা বললেন, এটার কয়েকটা জিনিস আমি আমার সাথে মোটা দাগে একমত, কিন্তু আবার একটু দ্বিমতের জায়গা আছে। সেটা এরকম, মানে সংস্কার বা আইন, ধরুন আমরা কিছু কনস্টিটিউশন অ্যামেন্ড করে ফেললাম, কিছু আইন লিখে ফেললাম, সেটা আমাদের যে ডেমোক্রেটিক ড্রিম আছে সেটা ফুলফিল করবে কিনা। আমি মানে দুটো উদাহরণ দিই। পরপর দুবার আমরা ধরলাম, এটা লেখা হলো যে পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না। এই ধরনের একটা আইন রাশিয়াতে ছিল, পরপর দুবারের বেশি প্রেসিডেন্ট থাকা যাবে না। এই দফা পুতিন হওয়ার আগে আমাদের হয়তো মনে আছে যে একবার উনি এরপর কনস্টিটিউশনের জন্য উনি প্রধানমন্ত্রী হলেন, দিমিত্রি মেদভেদেব তার প্রাইম মিনিস্টার ছিল, তাকে উনি প্রেসিডেন্ট করালেন। ওই 4 বছরও আসলে কে দেশ চালিয়েছে এটা কিন্তু সারা পৃথিবী জানতো, দেশ আসলে পুতিনই চালিয়েছে। তারপর উনি আবার পরের বার, যেহেতু একবার গ্যাপ হলো, উনি আবার প্রেসিডেন্ট হলেন, কনস্টিটিউশন অ্যামেন্ড করে এটা তুলেই দিলেন এবং 6 বছর করলেন টেনিওর। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। ধরলাম জীবনে 2 বারের বেশি হওয়া যাবে না। ভারতে 2004 থেকে 14 পর্যন্ত প্রাইম মিনিস্টার ছিলেন মনমোহন সিং। 4-এ প্রথম জেতার পর সোনিয়া গান্ধী প্রাইম মিনিস্টার হবে এই আলাপ আসলো এবং বিজেপি খুব শোরগোল শুরু করলো। সে যেহেতু জন্মসূত্রে ভারতীয় নাগরিক না, একজন বিদেশি ক্যাম্পেইন করা হলো এবং সোনিয়া ব্রিলিয়ান্টলি ডিসাইডেড উনি প্রাইম মিনিস্টার হন নাই। কিন্তু সেই 10 বছর আসলে ভারতের ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার কে ছিলেন আপনি ভারতের মানুষজনকে জিজ্ঞেস করেন, দেখবেন এটা ওয়াজ সোনিয়া গান্ধী। তো তার মানেটা হচ্ছে আমরা একটা নিয়ম করছি, তো আমাদের দেশে একজন 2 বার পরপর, সেটা প্রধানমন্ত্রী হোক বা দলের প্রধান হোক, সরে গেল। কিন্তু ওনাদের যদি ওই ডেমোক্রেটিক মাইন্ডটা তৈরি না হয়, ইটস রিয়েলি ভেরি টাফ। কিন্তু আমাদের ওগুলো লাগবে না তা বলছি না, কিন্তু এটা আসলে কঠিন, এটা ইজি না, আর এটা খুব ফাস্টও হয় না। এটা আমি একটু যোগ করতে চাই। অমর্ত্য সেন কয়েক বছর আগে বাংলাদেশে যখন আসলেন, আমি ওনাকে দেখতে গিয়েছিলাম। মানে আমার জীবনে বহু ক্ষেত্রে আমি ওনার বিভিন্ন ইস্যুতে, মানে উনি তো শুধুমাত্র একজন ইকোনমিস্ট, উনি একজন ফিলোসফারও। ওনার খুব গুরুত্বপূর্ণ ফিলোসফির বই আছে, দ্য আইডিয়া অফ জাস্টিস, অসাধারণ বই, আর ডেভেলপমেন্ট রিলেটেড, ইকোনমিক্স রিলেটেড তো আছেই পরিচিত। কিন্তু আমি দেখতে গেলাম যে মানুষটাকে একটু দেখতেও ভালো লাগবে, দেন আই ওয়েন্ট দেয়ার। এবং খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আছে ওখানে। উনি যখন সোশ্যাল ট্রান্সফরমেশন এবং চেঞ্জের কথা বলছিলেন, একজন শ্রোতা দাঁড়িয়ে খুব, আমরা কথ্য ভাষায় না জেহাদি জোশে বলছেন যে আপনি যেভাবে বলছেন এভাবে তো পরিবর্তন হবে না, পরিবর্তন এভাবে করতে হবে, ম্যাসিভলি করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো উনি খুবই বিনয়ী মানুষ, এত বিনয়ী আসলে খুব কম মানুষ হন। তো উনি তখন বলছেন, হ্যাঁ আপনি যদি এভাবে সমাজ পরিবর্তন করতে পারেন ভালো, তবে আমি মনে করি, উইচ আই বাই ওনার এই মন্তব্যটা, সমাজ তো আসলে কালচারের সাথে জড়িত, এটা পরিবর্তিত হয় ক্রাফটসম্যানের একটা ছোট হাতুড়ির ক্রমাগত ঠুক 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 করে ঘাতে। কামারের হাতুড়ির বাড়িতে আসলে সোসাইটির পরিবর্তন হয় না, এটা অমর্ত্য বলছেন। আমার কাছেও মনে হয় যে শেখ হাসিনার তো শুধু না, এর আগেও আমরা কি খুব ডেমোক্রেটিক ছিলাম মেন্টালিটির দিক থেকে? না। সো আমাদের এই পরিবর্তনগুলো একটু করা, মানে একটু সময় নিয়ে করা ভালো হবে আমি মনে করি। আচ্ছা, এবার আপনি যে পয়েন্টটা বলছেন নির্বাচন নিয়ে, এটা ঠিক, আমাদের প্রধান উপদেষ্টা কনসিস্টেন্টলি বলেছেন যদি দলগুলো রাজি না হয় কোনো সংস্কার চাপিয়ে দেবেন না। মানে আমি এটাকে পিক করতে চাই, ওনার সবচেয়ে ব্রিলিয়ান্ট ডিসিশন হচ্ছে এটা। কারণ আমরা আগে তো একবার চাপিয়ে দিয়েছিলাম সংস্কার 11-11 সময়, যখন আমরা 150টা অ্যামেন্ডমেন্ট করে মনে করেছিলাম যে বাংলাদেশ মনে আমরা আমূল পাল্টে ফেললাম। 150টা অর্ডিন্যান্স করেছিলাম নতুন, এবং রাজনৈতিক নেতৃত্ব জোর করে পরিবর্তন করার চেষ্টা ছিল। পরে আওয়ামী লীগ এসে 1/3 সেটাকে আইনে কনভার্ট করেছে, বাকি 100টা ফেলেই দিয়েছে। নট অনলি দ্যাট, যেগুলো করেছে ওর মধ্যেও পরিবর্তন করেছে। ধরেন আরপিওর অনেক কিছু রেখেছে, কিন্তু না ভোট তো বাদ দিয়ে দিয়েছে। না ভোট কিন্তু একটা ভালো অপশন, কিন্তু আপনি এটা বাদ দিয়ে দিয়েছেন। সিম্বলিক না ভোট, আমাদের না ভোট কিন্তু এরকম না যে যেমন ইন্দোনেশিয়াতে আছে, আপনি যদি না ভোট বেশি হয়ে যায় তাহলে ভোট আবার হবে, কিন্তু আমাদের এটা সিম্বলিক। না ভোট যত বেশি পাক না কেন, আপনার যিনি সেকেন্ড, যদি সে ফার্স্ট হয় সেকেন্ড ইলেক্টেড হবে, তো ওটাও তো রাখে নাই। এবং ইন্টারেস্টিং, আওয়ামী লীগ যখন এটা বাতিল করতে গেল, বিএনপিটা বাধা দেয় না। 8 সালের ওই পার্লামেন্টে তো বিএনপি ছিল, সব কিছুতে বাধা দেয়, কিন্তু ওটাই বাধা দেয়। তারা এই ব্যাপারে একমত হলেন। তো উনি এই জন্য উনি চাপিয়ে দেবেন না, এটা সঠিক। এবং যতটুকু হয় আমার মনে হয় এই অভয়টা দিয়ে বসলে বরং আমরা কিছু
প্রবাবিলিটি আছে যে বিএনপির মতো দলও অ্যাগ্রি করবে, এবং ভাইয়া যেটা বললেন একটা চার্টার তৈরি করা সবার কনসেনসাসের ভিত্তিতে, রাইট। এই চার্টার তৈরি করা, এবং সেটা যদি খুব কমও হয়, খুব কমও। যেমন আমাকে যদি জিজ্ঞেস করেন যে কি চান আসলে আপনি, আমি একটা জিনিস যদি বলি, আমি যদি এটুকু আমরা করতে পারি, আমি মনে করি আমাদের দেশ পাল্টে যাবে। সেটা হচ্ছে আমাদের তো একটা তত্ত্বাবধায়ক সরকার হতে যাচ্ছে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমাদের ন্যাশনাল ইলেকশনগুলো এবং আমাদের লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো আমরা ম্যানিপুলেট করব না। এই একটা কনসেনসাস যদি হয়, আই স্ট্রংলি বিলিভ বাংলাদেশ Will be changed. পাল্টে যাবে। 2টা 3টা 4টা ইলেকশন দেন, আপনি দেখবেন হতে বাধ্য। ইউ হ্যাভ টু রেসপন্ড টু পিপল। আম আদমির মতো এত জনপ্রিয় দল হেরে গেল, কিন্তু এবং খুব বাজেভাবে হারলো। এবং ক্যাম্পেইন, আম আদমির যে প্রোগ্রাম, সে প্রথমবারের পর দ্বিতীয়বার কিন্তু প্রোগ্রাম দেখিয়েছে যে আমি এটা করেছি, এসছি। যখনই সে সেখান থেকে সরে গেল, তাদের করাপশন নিয়ে প্রশ্ন আসলো। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আন্না হাজারে তার শীর্ষকে নিয়ে খুব কঠোরভাবে বলেছেন যে ওখানে চলে গেল, এবং যে ওদের আবগারি শুল্ক, যে মদের লাইসেন্স নিয়ে ওনাদের যথেষ্ট দুর্নীতির অভিযোগ তৈরি হলো, বাদ হয়ে গেল। এবং বিজেপি বেটার প্রোগ্রাম, বিজেপি কিন্তু দিল্লিতে হিন্দুত্ববাদ দেখায় নেই, ধরে 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 বিজেপি যা আম আদমি যা করতো তার চেয়ে বেটার প্রোগ্রাম দিয়েছে। এই তো কম্পিটিশন মানুষ এভাবেই পায়। কেজরিওয়ালের সময় ওখানকার সরকারি স্কুলের এত উন্নতি হয়েছে, এক্সপেন্সিভ প্রাইভেট স্কুল থেকে লোকজন তাদের বাচ্চাদেরকে সরকারি স্কুলে নিয়ে এসেছিল। মেয়েদের গাড়ি, পানি, বিদ্যুৎ, এই যে লাইফলাইন গ্রাহক বলে আমরা একটা লিস্ট টাকা দেই 50 ইউনিট পর্যন্ত, দিল্লিতে যে ফ্রি তো, যার ওইটুকু বিদ্যুৎ ব্যবহার করে। সো এভাবেই মানুষের কল্যাণ হয়। আস্তে আস্তে অন্যান্য যাবতীয় সংস্কৃতি, তখন দলের প্রশ্নও আসবে, তোমার দলে এমন হবে কেন, ওইরকম হইতে হবে। আরেকটা দল ক্যাম্পেইনে দেখাবে মানে কিভাবে কাজ করে ব্যাপারটা। ধরলাম আমরা বিএনপি, পরিবারতন্ত্র, বিজেপি প্রচুর ব্যবহার করেছে না, এবং সে সাফল্য পেয়েছে। তো নতুন দল, স্টুডেন্টদের যে দল আসলো, তারা পয়েন্ট আউট করলো রাজনীতিতে, দেখেন এখানে পরিবারতন্ত্র আছে, এটা খারাপ, এটার জন্য ক্ষতি হবে, আপনি আমাকে ভোট দেন। বিজেপি তো একদম টার্গেট করে তাদের ক্যাম্পেইন করেছে তাদের নেহেরু পরিবারের পরিবারতন্ত্রকে। সো এভাবেই দেখবেন তখন বিএনপিও সতর্ক হবে, আচ্ছা ঠিক আছে আমরা এটা না করি ওটা করি, মানুষ তো ওটা চাইছে। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। মানে দিনের শেষে ভোটের যদি নিশ্চয়তা থাকে তাহলে আমরা অনেক অনেক বড় পরিবর্তন পেয়ে যাব।